আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রেড হ্যাট লিনাক্সে একেবারে বেসিক সার্টিফিকেশন আরএসসিএস এর দুইটা মডিউল আর কি। দুইটা মডিউল আর আরএসসি এর জন্য একটা মডিউল। আরএসসিএস এর আমরা ফার্স্ট মডিউল যেটা রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন 1, এটা আমরা কমপ্লিট করছিলাম। আজকে আমরা স্টার্ট করব হচ্ছে পার্ট 2 আর কি, রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন 2। এখানে চ্যাপ্টার 1 ফার্স্ট, আমাদের চ্যাপ্টার 1 এর যে টাইটেল, চ্যাপ্টার 1 এর নাম আর কি, ইমপ্রুভিং কমান্ড লাইন প্রোডাক্টিভিটি। তো আমরা নর্মালি হচ্ছে উম, যখন কোনো কিছু ইনস্টল করি বা কোনো কিছু কনফিগারেশন লাইনে কাজ করি বা কোনো কিছু করি আর কি, তখন কমপ্লিটলি কাজটা করি হচ্ছে সিএলআই আর কি। হ্যাঁ, সিএলআই এই কাজটা করে থাকি। তো সিএলআইটা হচ্ছে অনেকটা ম্যানুয়াল। হ্যাঁ, ম্যানুয়াল বলতে হচ্ছে আমি একটা ইনস্ট্রাকশন, যদি কোনো কিছু আমি কনফিগার করতে চাই বা কোনো একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে চাই, তাহলে আমাদের সেটআপ কমান্ড থাকে। সেটআপ কমান্ড গুলো আমরা এক্সিকিউট করি সিএলআই এ, তারপর প্রবলেম হলে ট্রাবল শুট করি, তারপরে ফিক্স করি। পুরোটাই সিএলআই। হ্যাঁ, এখন এই চ্যাপ্টারে যেটা বলছি, ইমপ্রুভিং কমান্ড লাইন প্রোডাক্টিভিটি। কমান্ড লাইন প্রোডাক্টিভিটিটাকে ইমপ্রুভ করা যায় কিভাবে। হ্যাঁ, কিছু কাজ হচ্ছে আমরা রেগুলার বেসিসে করে থাকি। হ্যাঁ, রেগুলার বেসিসে আমরা কিছু কাজ করে থাকি, ওই কাজগুলো আমরা অটোমেট করতে পারি কিনা। হ্যাঁ, এই স্ক্রিপ্টিং বা ব্যাশ স্ক্রিপ্টিং এর কনসেপ্টে এগুলোকে অটোমেশনের ইয়াতে নিয়ে আসতে পারি কিনা। যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কাজের সময়টা অনেক কম লাগে আর কি। হ্যাঁ, তো এইখানেই এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এইটা, যে আমাদের হচ্ছে এই স্ক্রেপিং করে প্রোডাক্টিভিটি বাড়ানো, যে কম সময়ে বেশি টাস্ক কমপ্লিট করা। এটাই হচ্ছে মেন গোল আর কি। হ্যাঁ, যেমন এইটা করার জন্য আমরা ব্যাশ শেল ইউজ করতে পারি, শেল স্ক্রিপ্ট ইউজ করতে পারি, আরো কিছু ইয়া আছে, যেমন পাইথন আছে, অ্যানসিবল আছে, ওগুলো করতে পারি আর কি। হুম, তবে আমাদের এখানে ফোকাসিংটা হবে হচ্ছে ব্যাশ শেল, ব্যাশ স্ক্রিপ্টিং বা ব্যাশ শেল। হুম, okay। তো এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে এটা, যেটা উদ্দেশ্যের কথা বললাম আর কি। যেমন এখানে দেখেন বলা আছে যে ক্রিয়েটিং এন্ড এক্সিকিউটিং ব্যাশ শেল স্ক্রিপ্ট। ব্যাশ শেল স্ক্রিপ্ট আমি কিভাবে ক্রিয়েট করতে পারি, কিভাবে এক্সিকিউট করতে পারি, এই জিনিসগুলো এখানে শেখানো হবে। কেন আমি শিখবো? এটা যদি শিখতে পারি, তাহলে আমি কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবো আর কি। হ্যাঁ, মাল্টিপল অ্যাপ্লিকেশন, মাল্টিপল টাস্ক এট এ টাইমে আমি এক্সিকিউট করতে পারবো। তো এখানে আমরা দেখবো যে কিভাবে মাল্টিপল কাজ আমরা এট এ টাইমে করতে পারি আর কি, সেই জিনিসটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো যখন আমরা একটা স্ক্রিপ্ট লিখবো, হ্যাঁ, যেমন পাইথন অথবা যারা সি করছেন অথবা C++ করছেন, প্রতিটা ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে কিছু সিনট্যাক্স থাকে। ওই সিনট্যাক্স অনুযায়ী হচ্ছে আমাদের সিনট্যাক্স অনুযায়ী আমাদের লিখতে হয়, এবং এটা কি মানে কিসের উপরে বেস করে লিখি? আমরা রিকোয়ারমেন্টের উপরে বেস করে লিখি। তো এখানে যখন আমরা একটা ব্যাশ স্ক্রিপ্ট ফাইল আমরা স্টার্ট করব, যখন একটা ব্যাশ স্ক্রিপ্ট ফাইল আমরা স্টার্ট করব, তখন আমাদের স্টার্টিং নোটেশনটা হচ্ছে এটা, মানে এটা দিয়ে আমরা স্টার্ট করব। হ্যাশ, তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন, এটা আমাদের স্টার্টিং। এটাকে নরমালি শি ব্যাং বলে আর কি। হ্যাঁ, এটাকে এসএস ড্যাশ ব্যাং অথবা শি ব্যাং বলে থাকি আমরা। প্রতিটা স্ক্রিপ্টেরই ফার্স্ট লাইনটা হবে এটা। তো এটা এই লাইন হতে হবে, এটা আসলে মানে বোঝানোর কিছু না। হ্যাঁ, এটা এই লাইন লিখতে হবে প্রথমে। ফার্স্ট এই লাইন লিখতে হবে, তারপরে আপনার রিকোয়ারমেন্ট গুলোকে আপনি সাজাবেন। তারপরে হচ্ছে এখানে আমি যদি একবার স্ক্রিপ্টে যাই, এটা হচ্ছে যেটা দেখানো হয়েছে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে দেখানো হয়েছে। তো আমি ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে দেখাতে চাচ্ছি না। আমরা একটা ফাইল তৈরি করব, যেটা হচ্ছে আসলে স্ক্রিপ্ট ফাইল।
ওইখান থেকে হচ্ছে আমরা এই এগুলোকে এক্সিকিউট করব। আমরা একটু চলে যাই, বই আমাদের সাথে থাকলো, এইটাকে আমরা একটু বড় করে নিই। ওকে, ইকুয়াল, যেমন হচ্ছে আমি $, তাহলে আমরা হচ্ছে ব্যাশ স্ক্রিপ্ট, এটা হচ্ছে আমাদের যে শেলের যে ডিরেক্টরি, সেটা হচ্ছে কি বিন ব্যাশ। এবং আমি যখন ইউজার এখানে দেখতেছিলাম যে এই ইউজারকেও একটা আম, ইয়া দেওয়া হয়েছে, মানে শেল দেওয়া হয়েছে, মানে যে শেলে আমি আসলে কাজ করতেছি, এটা হচ্ছে কি বিন ব্যাশ। তাহলে এটা জাস্ট হচ্ছে, এটা কেন আমি দেখে নিলাম, কারণ এটা হচ্ছে মাল্টিপল ওয়ে আছে। হ্যাঁ, যেমন শেল স্ক্রিপ্ট আছে, এটা হচ্ছে আমরা ব্যাশ শেল বলতেছি। তারপর অন্যান্য আরো ইয়ে আছে আর কি, হ্যাঁ, শেল আছে। তো এই জন্য আমি প্রথমে দেখে নিলাম যে আমি যে শেল স্ক্রিপ্টিং করব, যেটাকে আমি বলতেছি ব্যাশ স্ক্রিপ্টিং অথবা ব্যাশ শেল স্ক্রিপ্টিং আর কি। তো এটা হচ্ছে আমি যে ইউজার দিয়ে লগ ইন, ওই ইউজার দিয়ে আমি কারেক্ট শেলে আসি কিনা, এটা আমি চেক করে নিলাম আর কি। হ্যাঁ, তারপরে এটা আমি লিখতে পারি ব্যাশ, এখানে আমি দেখতেছি ইউএসআর বিন ব্যাশ। আচ্ছা, নরমালি আমরা যদি কোনো কমান্ড, যেমন এখানে আমি একটা ফাইল ক্লাস লিখলাম মাই ফাইল ওয়ান, মাই ফাইল এলএস মাইনাস এল। তো এটা একটা ফাইল আমি দেখতেছি, স্টুডেন্ট একটা ফাইল ক্রিয়েট করছে, অথবা এটা যদি তাহলে এই আউটপুটটা আমি পাচ্ছি, তাই না? এলএস কমান্ড দিলে আমি আউটপুট পাচ্ছি হচ্ছে এরকম। এখন এই কাজটা আমি কিভাবে লিখতে পারি, যে আমি যদি লাইক আমি এখানে লিখলাম my first script dot sh, ব্যাশ স্ক্রিপ্টের জন্য এক্সটেনশন হচ্ছে sh, এটা দিলাম। তো ভি ভিআই অথবা ভিএম এ কিভাবে কাজ করতে হয় আমরা জানি। তো এখানে আমি জাস্ট এলএস দিলাম, তারপরে বের হইলাম, তারপর এটাকে সেভ করে চলে আসি। ঠিক আছে, তাহলে এখানে এলএস আমি এই দুইটা ফাইল পাচ্ছি, এটা হচ্ছে রেগুলার ফাইল আর এটা হচ্ছে স্ক্রিপ্টিং ফাইল। ঠিক আছে, yes, রেগুলার ফাইল আর একটা হচ্ছে স্ক্রিপ্টিং ফাইল। তো যেহেতু এটা স্ক্রিপ্টিং ফাইল, এক্সিকিউটেবল ফাইল, তো একে আসলে কি করতে হবে, আমাদেরকে পারমিশন দিতে হবে, তাই না? chmod এক্সিকিউট পারমিশন দিতে হবে বাস। তাহলে এখানে আমরা লিখলাম মাই ফাইল ফার্স্ট স্ক্রিপ্ট। তো যখন আমরা এক্সিকিউটিভ পারমিশন দিলাম, এই যে এক্সিকিউট পারমিশন দিলাম, তাহলে এখানে চেঞ্জেসটা লেটস মাইনাস এল, আমি এক্সিকিউট প্লাস লিখছি কিন্তু ইয়া বসে। তাহলে এখানে আমি দেখি যে এটা চেহারা কিন্তু চেঞ্জ হয়েছে, মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে, এটা রেগুলার ফাইল, এটা এখন রেগুলার ফাইল না। ঠিক আছে, এটা এক্সিকিউটেবল ফাইল। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, এটাকে যদি আমরা এক্সিকিউট করতে চাই, মানে তাহলে আমরা দেখতেছি যে এলএস দিয়ে যে আউটপুটটা আমরা পাচ্ছি, এই আউটপুটটা পাচ্ছি, আমি এই স্ক্রিপ্টের আউটপুটটাও কিন্তু সেমই পাচ্ছি। একটা আমি নর্মালি এলএস দিয়ে বের করতেছি, আর একটা হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে বের করতেছি। ঠিক আছে, যেমন একেবারে সিম্পল, যেমন পিডাব্লিউ, পিডাব্লিউ। তো এই জায়গায় আমি যদি আমার স্ক্রিপ্ট একটু চেঞ্জ করি, এখন আমি এখানে লিখলাম, মানে একেবারে বেসিক অবস্থায় আছি আমরা। আমি লিখলাম হচ্ছে পিডাব্লিউডি, এরপরে আমি স্ক্রিপ্টটা যখন রান করব, তাহলে আমাদের প্রথমে হচ্ছে এলএস এর আউটপুটটা দিল, তারপরে পিডাব্লিউডি এর আউটপুটটা দিচ্ছে। ঠিক আছে, পিডাব্লিউডি এর আউটপুটটা এখানে দিচ্ছে। ওকে,
এবার আমরা আমরা এইভাবে পেতে পারি আর কি। এটা ডিলিট করে দিলাম। এইবার আমাদের যেটা স্ট্রাকচার আর কি, যে সেই ব্যাংক, প্রথমে সেই ব্যাংক দিতে হবে। আমরা যখন একটা স্ক্রিপ্ট লিখবো সেই স্ক্রিপ্টের মাধ্যমে, দেন কি বিন ব্যাশ। এরপরে লাইক আমি কোনো কিছু দেখতে চাই আর কি, হ্যাঁ, কোনো কিছু দেখতে চাই, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই আর কি, ইকোটা ব্যবহার করা হয় পিএইচপি তে। হ্যাঁ, তারপরে পাইথনে ব্যবহার করা হয় প্রিন্ট। তো এটা হচ্ছে কোনো কিছু দেখার জন্য, শো, দেখার জন্য। যেমন আমি এখানে বললাম ওয়েলকাম টু ওয়েলকাম টু রেডিট। এখন আমি আমার ফাইলটাকে যদি এক্সিকিউট করি, তাহলে আমাদের ওইখানে যেটা ইকো করতে বলা হয়েছিল সেটা ওখানে কি করছে, ইকো করছে। ঠিক আছে। Cat, আমি যদি মাই ফার্স্ট স্ক্রিপ্ট দেখি, সিঙ্গেল একটা line, খুবই সিম্পল। এগুলো যেগুলো আমরা এখন এ পর্যন্ত যেটা দেখলাম, এটা খুবই বেসিক, খুবই সিম্পল জিনিস। এটার জন্য আহ, মানে আসলে ব্যাশ স্ক্রিপ্টিং না, ব্যাশ স্ক্রিপ্টিং না, আরো ভালো কিছু কাজ করার জন্য, আরো বেটার কিছু জিনিসের জন্য। আচ্ছা, এখন এটাকে যদি আমরা, এই স্ক্রিপ্টটাকে যদি আমরা একটু মিনিংফুল করে করতে চাই, একটু মিনিংফুল করতে চাই, যেমন আমি লিখতে চাই, আমি যদি লিখে এরকম তারপরে আমরা এখানে দিলাম PWD, তারপরে পিডব্লিউডি ওয়ার্কিং ডিরেক্টরি, তারপরে তাহলে এখানে কি আসবে, এটাকে আমরা এখন যদি এক্সিকিউট করি, ওয়ার্কিং ডিরেক্টরি, পিডব্লিউডি আসছে, তার মানে আমার এটা, ও, এটা ইকোর ইতে আসছে। এটাকে আমি যদি, এটাকে আমাকে নিচে নামাইতে হবে, পিডব্লিউডি ইকো স্টেটমেন্টের ভিতরে পড়ে গেছে, মাই প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি ইজ অফ স্টুডেন্ট। ঠিক আছে। এভাবে আমার ইউজার ডিফাইন কোনো আহ, কিছু জিনিস আমি এখানে অ্যাড করতে পারবো। তারপরে এখানে কিছু, এখন আমরা ইন্ট্রোডিউস করব হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, আমরা এখন ইন্ট্রোডিউস করব হচ্ছে ভ্যারিয়েবল। এখানে ডিলিট করে দিলাম, বা এগুলোকে আমি কমেন্টস করে দিচ্ছি। যেমন কোর্স কোর্স ইকুয়াল কিন্তু স্ট্রিং তারপরে আমরা যখন কোনো ভ্যারিয়েবলকে
প্রিন্ট করবো আর কি, বা দেখাতে চাবো। যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব তখন হচ্ছে জাস্ট নেম, এবং নেমের হচ্ছে ভ্যালু। বাট যখন আমি এটাকে দেখাতে চাবো তখন আমাকে এটা মানে ডলার সাইন ব্যবহার করতে হবে আর কি। হ্যাঁ, তখন আমাকে ডলার সাইন ব্যবহার করতে হবে। তো যদি আইসি, তাহলে এই জায়গায় আমি হচ্ছে কোর্স নেম, তারপরে কোর্স নেমটাকে কি করলাম, প্রিন্ট করলাম। কোর্স নেম দিলাম এবং কোর্স নেমটাকে প্রিন্ট করলাম। এখন এই কোর্স নেম টাকে যদি আমি একই লাইনে নিয়ে আসতে চাই, যেমন চাচ্ছি এরকম, ওয়েলকাম টু, কথাটাই লিখছি কিন্তু ভ্যারিয়েবল কনসিডার করতেছি। হ্যাঁ, ওয়েলকাম টু আর এস এস, তারপর পুনরায় এক্সিকিউট করি, ওয়েলকাম টু আরএসসি কোর্স। তার মানে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং ভ্যারিয়েবলটাকে প্লেস করতে পারি। হ্যাঁ, আমার প্রয়োজন অনুযায়ী আমি প্লেস করতে পারি। ওকে, এইভাবে যদি আর একটা ভ্যারিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করি, কোর্স নেম, তারপরে পেমেন্ট 100, মানে 100 টাকা, আমি 100 লিখি। ওয়েলকাম টু কোর্স, কোর্স yes, then welcome to RSC course. The course fee is 100. ঠিক আছে, এইভাবে করে আমরা কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো তো না? আপনারা কি বুঝতেছেন? জি পারবো স্যার। কঠিন মনে হচ্ছে? না, কঠিন না স্যার। একটা স্ট্রিং নিছেন আর একটা হচ্ছে আপনার নাম্বার নিছেন, ভেরিয়েবল। হ্যাঁ, সিম্পল। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ওই ভ্যারিয়েবলটাকে আবার প্রিন্ট করা হয়েছে, মানে দেখানো হয়েছে। দ্যাটস সিম্পল। ওকে, এইভাবে আমার কিছু ম্যাথমেটিক্যাল যদি আমরা কিছু ইয়া করতে চাই আর কি, যেমন ইউজার ডিফাইন, মানে সিস্টেম ডিফাইন কিছু ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, যে ENV, এখানে দেখেন, একবার উপর থেকে আসি, ইএনভি, যেমন সিস্টেম ডিফাইন কিছু ভ্যারিয়েবল, যেমন এসএসএস কানেকশন ইকুয়াল টু হচ্ছে কোথায় থেকে এসএসএস কানেকশন করা হয়েছে, আর হোস্ট আইপি কত, তারপরে মনে করেন হোস্ট নেম, হ্যাঁ, সার্ভার e.lab.example.com। আমি যদি হোস্ট নেম দিই আর কি, তাহলে আমাকে হোস্ট নেম দেখাবে, এই ডিভাইসের হোস্ট নেম। তারপরে পিডাব্লিউডি, এটা হচ্ছে স্টুডেন্টের হোম ডিরেক্টরি। তারপরে ইউজার, হ্যাঁ, এটা হচ্ছে ভ্যারিয়েবল গুলো হচ্ছে ক্যাপিটালাইজ, হোস্ট নেম, তারপরে হচ্ছে ইউজার, তারপরে এখানে আরো কিছু জিনিস আছে আর কি, যেমন শেল, তারপরে হচ্ছে এসএসএস ক্লায়েন্ট, মানে কে আর কি ইয়া করছে আর কি, কানেকশন, এসএসএস কানেকশনটা তৈরি করছে কোন আইপি থেকে আর কি।
এইবার লাইক হচ্ছে আমি যদি ইউজার অথবা হচ্ছে হোস্ট নেম আমি যদি এটাকে নিয়ে নিয়ে আসতে চাই আমার স্ক্রিপ্টে, তাহলে আমি কিভাবে নিয়ে আসতে পারি? এগুলোকে আর ডিক্লেয়ার করার দরকার নেই, এই ভ্যারিয়েবল গুলো হচ্ছে সিস্টেম ডিফাইন্ড আর কি। হ্যাঁ, এই ভ্যারিয়েবল গুলোকে আর ডিক্লেয়ার করা দরকার নেই, আমি এখন ব্যবহার করতে পারি কিনা সেটা দেখি। ইওর, আমি এখানে লিখলাম হোস্ট নেমই লিখলাম, হোস্ট নেম ইজ $, হোস্ট নেম, ঠিক আছে। তারপরে এখানে লিখলাম ইকো ডট ইউজার ডট ইউজার নেম। একটা মিনিট, যেটা আমরা বলছিলাম যে এখানে আমাদের আজকে তো আমরা শিখতেছিলাম হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং। ব্যাশ স্ক্রিপ্টিং এ আমরা প্রথমত যেটা দেখলাম যে আমরা ভ্যারিয়েবল ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে এবং ওই ভ্যারিয়েবল গুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা দেখলাম। আর এইগুলো হচ্ছে আমাদের সিস্টেম ডিফাইন্ড ভ্যারিয়েবল, এবং এই সিস্টেম ডিফাইন্ড ভ্যারিয়েবল গুলো হচ্ছে আমরা আহ, যে আমরা যেটা দেখলাম ইএনভি যে কমান্ড, ওই কমান্ড দিয়ে আমরা হচ্ছে সিস্টেম ডিফাইন্ড ভ্যারিয়েবল গুলোকে পেতে পারি। হ্যাঁ, যে env, এখানে। আচ্ছা, এখন আমরা কোডটাকে যদি এক্সিকিউট করি এখন, তাহলে দেখেন চলে আসছে কিন্তু সার্ভার e.lab.example.com, মানে হোস্ট নেম যেটা ছিল এই সার্ভারের, ওটার হোস্ট নেম, এবং যে ইউজার দিয়ে আমি লগড ইন ওই ইউজারের ইউজার নেম। তাহলে আমরা সিস্টেম ডিফাইন্ড ভ্যারিয়েবল গুলোকে কিভাবে শেল স্ক্রিপ্টিং এ নিতে হয় এবং সেগুলোকে দিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা দেখলাম। এটাও আমরা আশা করি পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমি কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নিয়ে একটু কথা বলবো। যেমন আমি যদি এরকম লিখি যে 10 + 10, তাহলে এখানে কি বলছে যে কমান্ড নট ফাউন্ড। হ্যাঁ হ্যাঁ, মানে নর্মালি যদি এটা পাইথনের শেল হইতো তাহলে 10 + 10 দিলে ও 20 দেখাইতো, কিন্তু এখানে দেখাচ্ছে না আর কি, ব্যাসে এখানে দেখাচ্ছে না। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কথা বলছি আমি। তো এইটা যদি আমি লিখতাম EXP আর 10 + 10, যদি এখন লিখি, তা এখন কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা আর কি, যে 10 + 10 যদি যোগ করি তাহলে 20, আমরা এখানে বসে যোগ বিয়োগ করতে পারি। আবার যদি এটাকে আমরা বলি মাইনাস, সেটাও 10 - 10 0, কারেক্ট। আবার এটা আমি বললাম কি আছে, মাল্টিপ্লাই, এটা আবার বলতেছে না এইরকম মাল্টিপ্লাই, যেটা এটা আবার নিচ্ছে না। ঠিক আছে, আর মাল্টিপ্লাই কে দিতে হইলে আমাকে এখানে ব্যাকস্ল্যাশ দিতে হবে। হ্যাঁ, এইবার আবার নিবে 100। তাহলে মাল্টিপ্লাই এর ক্ষেত্রে আমরা যদি মাল্টিপ্লাই করতে চাই তখন হচ্ছে ব্যাকস্ল্যাশটা কনসিডার করতে হবে আর কি। যদি ডিভাইডের ক্ষেত্রে আসি, যে এইটা 10/10, তার মানে কি, তো 1, এটা হচ্ছে ডিভাইড। আবার যদি এরকম হয় যে আমি এখানে লিখলাম যে নাম্বার 1, হ্যাঁ, নাম্বার 1 ইকুয়াল আমি দিলাম হচ্ছে 10। আচ্ছা, এটা একটা ভ্যারিয়েবল, তাহলে আমি ইকো করি যে নাম্বার 1 ভ্যারিয়েবলটা 10 কিনা, ইকো নাম্বার 1, তাহলে আমাকে কি দেখাচ্ছে, নাম্বার 1ই দেখাচ্ছে। এখন ভ্যারিয়েবল হিসেবে এটাকে দেখতে হলে আমাকে মাস্ট বি $সাইন দিতে হবে, মাস্ট বি $সাইন দিতে হবে, তাহলে ইকো তারপরে হচ্ছে $সাইন নাম্বার 1, তাহলে আমাদের নাম্বার 1 এর ভিতরে কত আছে, 10 আছে। এরকম আর একটা ভেরিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করলাম নাম্বার 2, নাম্বার 2 ইকুয়াল টু আমি এখানে বললাম হচ্ছে 20। তাহলে এখানে আমি যদি ই
$, নাম্বার 2। তাহলে এখানে আমাদের নাম্বার 2 হচ্ছে কত, 20। এখন এই দুইটা নাম্বারকে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। এখানে নর্মালি দেখালাম হচ্ছে এমনিতে করে মানে সরাসরি সংখ্যা নিয়ে, আবার আমি একটা সংখ্যাকে ভ্যারিয়েবলের ভিতরে দিয়ে তারপরে দুইটাকে আমরা যোগ করে এখানে দেখতে পারি। নাম্বার 1 প্লাস নাম্বার 2 হচ্ছে 30। এগুলো সবই হচ্ছে কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা এই লিনাক্সের সিএলআই এ বসেই কিন্তু চাইলে করতে পারি আর কি। আচ্ছা, এরপরে আমরা যে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করতেছিলাম, আহ দেখি। জাস্ট কপি করে নিই। এবার VM এইবার আমরা যে নাম্বারের ইয়াটা দেখলাম আর কি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেটা দেখলাম, এটাকে আমরা একটু স্ক্রিপ্টের ভিতরে নিয়ে দেখবো আর কি। হ্যাঁ, স্ক্রিপ্টের ভিতরে নিয়ে দেখবো, এবং এইখানে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন ওই যে লজিক্যাল স্টেটমেন্ট মানে ইফ এলস স্টেটমেন্ট থাকে, এই ব্যাশ স্ক্রিপ্টিং এর ভিতরেও ইফ এলস স্টেটমেন্ট থাকবে, মানে আছে আর কি। তারপরে ফর লুপ, হোয়াইল লুপ, আমরা যেটা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখি, এখানেও কিন্তু ওই জিনিসগুলো আছে। তো এখন আমি একটা এক্সাম্পল দেখাবো হচ্ছে ইফ স্টেটমেন্ট দিয়ে, যে এটা কিভাবে লিখতে হয় এবং কিভাবে এটাকে মানে কিভাবে এটা কাজ করে। হুম। যেমন আমি প্রথমে একটা নাম্বার 1, যেটা আমরা ওখানে ইয়ে করতেছিলাম, যে নাম্বার ওয়ান ইকুয়াল টু হচ্ছে, লাইক আমি নিলাম 100। এখন আমরা ইফ স্টেটমেন্ট, ইফ, দেখেন এখানে কালারিং আসতেছে। আমি যদি এক্সপ্রেশন বা সিনট্যাক্স যদি ভুল করি, তাহলে এখানে মানে বোঝা যাবে। ডলার নাম্বার 1 ইকুয়াল, আমি বললাম এন ইকুয়াল, বলতেছি যে যদি ইকুয়াল হয়, হ্যাঁ, নাম্বার 1 ইকুয়াল হচ্ছে 100, হ্যাঁ, কন্ডিশন তো সত্য। যদি সত্য হয়, তাহলে আমি এখানে জাস্ট বললাম ট্রু। ঠিক আছে, বললাম যে এখানে ট্রু আসবে, ট্রু লেখা আসবে। এইবার আমাকে ইফ এটা স্টার্ট হয়েছে, হ্যাঁ, আমাকে কি করতে হবে, এই ইফটা ক্লোজ করতে হবে। এটা হচ্ছে আমাদের ক্লোজিং। ইফটা আমরা শেষ করলাম এখানে। তাহলে যেটা হইলো, যে প্রথমে হচ্ছে ইফ, তারপরে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এই অংশটুকু হচ্ছে কন্ডিশন। ইফ, তারপরে হচ্ছে কন্ডিশন, তারপরে হচ্ছে দেন হচ্ছে আমাদের সিনট্যাক্স আর কি। আর এইটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে আমরা যে কোনো কিছুই লিখতে পারি। আমি এখানে লিখলাম জাস্ট সংক্ষেপে ট্রু। তারপরে এই ইফটা আমরা এখানে কি করলাম, এন্ড করলাম, মানে শেষ করলাম। এখন যদি এটাকে আমরা নট ফাউন্ড 100,
echo yes, highlight করলাম। আমরা ইপি স্টেটমেন্ট দেখছিলাম, তো ইপি স্টেটমেন্টে আমরা এখানে এরর পাচ্ছিলাম। এখানে যখন ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, ভেরিয়েবলের পরে আমরা কোনো স্পেস দিব না। হ্যাঁ, ভেরিয়েবল ইকুয়াল, তারপরে আমরা একটা স্পেস রাখতে পারি, বাট নাম্বার ওয়ান এটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল তারপরে হচ্ছে এই অপারেটর দিতে হবে। হ্যাঁ, এর মাঝে কোনো স্পেস থাকবে না। আচ্ছা, তো আমরা একটু ইফ স্টেটমেন্ট আবার একটু বলি বলি আর কি। এটা প্রথমে একটা আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, মানে ইফ, এবং ইফ এর এটা হচ্ছে আমাদের কন্ডিশন আর কি। আরেকটা জিনিস একটু ভেরিফাই করি, সেমিকোলনটা কি আসলে জরুরি কি? সেমিকোলন জরুরি না, সেমিকোলন আমি দিতেও পারি, নাও দিতে পারি। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমাদের কন্ডিশন, কন্ডিশনটা আমাকে প্লেস করতে হবে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে, তারপরে দেন হচ্ছে সিনট্যাক্স, আর এখানে হচ্ছে আমাদের স্টেটমেন্ট, আর এটা হচ্ছে ক্লোজিং, শেষ। তাহলে এখানে আমাদের প্রোগ্রামিং আমরা যেভাবে ইফ স্টেটমেন্ট যেভাবে লিখি আর কি। হ্যাঁ, আমি এখানে জাস্ট ইন জেনারেল এখন দেখাচ্ছি, কিন্তু আমরা আহ, আহ, তো দেখবো আসলে আমাদের যে এগুলো আছে, আমরা যখন একটা সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করবো বা মেইনটেনেন্স করবো, কিছু কিছু কাজ আছে যে কন্ডিশনের উপরে বেস করে আমি হয়তো বা অ্যাপ্লাই করব। হতে পারে যে এরকম আমার একটা ডিরেক্টরি দরকার, ডিরেক্টরিটা যদি না থাকে তাহলে ক্রিয়েট করে তারপরে ওই ডিরেক্টরিতে এই ফাইলটা রাখবো, হতে পারে। আবার একটা আমি ডেমন ইনস্টল করব, তো ডেমনটা আছে কিনা সেটাকে দেখে নেবো, যদি থাকে তাহলে ইনস্টল করার দরকার নাই, আর যদি না থাকে তাহলে সে ইনস্টল করবে। এই ধরনের অনেক কিছু আছে। হুম। আচ্ছা, এখন আমরা অপারেটর যেটা দেখলাম সেটা হচ্ছে এই জায়গায় আমি এখন যদি নাম্বার ওয়ানের জায়গায়, নাম্বার ওয়ান এখানে আমি যদি দিই 200, তাহলে এই কন্ডিশনটা কি সত্য হবে? এই কন্ডিশনটা কি সত্য হবে? না স্যার, সত্য হবে না তো। সত্য হবে না। আর সত্য যদি না হয় তাহলে আমি কি কোনো আউটপুট পাবো এখান থেকে? না আউটপুট স্যার। পাবো না, কারণ কন্ডিশনটা মিথ্যা, এই জন্য স্টেটমেন্টটা এখানে এক্সিকিউট হয়নি। সিম্পল। এখন এই জায়গাটায় আমি ইফ, আমরা জানি ইফ তারপরে কি এলস। হ্যাঁ, ইফ এলস, তাহলে এখানে আমরা এলস এর ভিতরে কি করতে পারি, যে এখানে আমরা বলতে পারি যে কন্ডিশন ফলস আর কি। হ্যাঁ, কন্ডিশন ফলস, অথবা ফলস, কন্ডিশন ফলস, এলস স্টেটমেন্ট। এটাকে বেটার নিচে নামাই দিলে দেখতে ভালো লাগবে এইভাবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন সত্য না, যদি সত্য না হয়, সত্য যদি না হয় তাহলে হচ্ছে এলস পার্টে, এলস পার্টে যেটা আছে ওইটাকে সে প্রিন্ট। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি, কন্ডিশন ফলস, ঠিক আছে।
আচ্ছা, এখন এইখানে আমি অপারেটর হিসেবে ব্যবহার করলাম হচ্ছে ইকুয়াল। আমি এখানে আরো অপারেটর আছে, এই অপারেটর গুলোকেও ব্যবহার করতে পারি। যেমন আমি লিখতে পারি নট ইকুয়াল, মানে সমান না। নাম্বার ওয়ান সমান না 100, মানে 100 এর সমান না আর কি। তাহলে হ্যাঁ সত্য, এটা 100 এর সমান না। তাহলে কি করবে, কন্ডিশন, মানে ফার্স্ট স্টেটমেন্টটাকে সে প্রিন্ট করবে, মানে ট্রু প্রিন্ট করবে আর কি। হ্যাঁ, কন্ডিশন ট্রু, কারণ ওইটা আমি কন্ডিশনটাকে উল্টাই দিছি। এইবার উম, আরো কিছু আছে, যেমন আমি যদি বলি গ্রেটার দেন জিটি, গ্রেটার দেন, তাহলে নাম্বার ওয়ান হচ্ছে 200, গ্রেটার দেন 100, তাহলে কি কন্ডিশনটা কি সত্য না মিথ্যা? সত্য, তাই না? 200 তো বড় 100 থেকে। আবার আপনি এখানে আর একটা অপারেটর ব্যবহার করতে পারেন, লেস দেন। লেস দেন কে সংক্ষেপে এলটি বলে আর কি। তাহলে এটা কন্ডিশনটা কি ফলস, কন্ডিশন ফলস। ঠিক আছে, এইভাবে করে আমরা এখানে অপারেটর গুলোকে বললাম, যে এখানে অপারেটর গুলো যেগুলো হচ্ছে দিয়ে হচ্ছে আপনি কম্পেয়ার করবেন আর কি। হ্যাঁ, কম্প্যারিজন অপারেটর বলা হয় এগুলোকে। কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে আপনার এই স্টেটমেন্ট গুলোকে নিয়ে আসবেন। এখানে যে আমি স্টেটমেন্ট লিখছি, এই স্টেটমেন্ট গুলো তখন হচ্ছে কি হবে, যে হতে পারে যে সে একটা ডাটাবেস তৈরি করতেছে, ডাটাবেজের ইউজার তৈরি করতেছে। হ্যাঁ, তারপরে কোনো স্পেসিফিক টাস্ক আমি যেটা এখানে লিখে দিব, সেই টাস্ক গুলো সে কমপ্লিট করতেছে। হুম, যেমন এই জায়গায় যদি দেনের পরে উম, আমরা লিখে এরকম পিডাব্লিউডি, পিডাব্লিউডি লিখলাম জাস্ট বোঝার জন্য। তারপরে এখানে লিখলাম হচ্ছে হোস্ট নেম, হোস্ট নেম রেকমেন্ডেশন লেস, জাস্ট এ করার জন্য। তাহলে এখানে সত্য এবং মিথ্যার সাথে সে একটা কাজ করবে আর কি। হ্যাঁ, যদি ফলস হয় তাহলে এটা আমাকে দেখাবে। ঠিক আছে, আর যদি কন্ডিশনটা সত্য হয় আর কি, কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এক ধরনের কাজ করবে। এটা জাস্ট বোঝানোর জন্য। এটা পরে আমরা রিয়েল টাইম এক্সাম্পলে এই একইভাবে অ্যাড করবো আর কি। জাস্ট সেন্টেন্স গুলোকে বোঝানোর জন্য আমি এইটা করছি আর কি। কন্ডিশন ট্রু এবং হচ্ছে সে হোম ডিরেক্টরি দেখাচ্ছে। আচ্ছা, এখন আর একটা, এটাকে আমরা একটু মডিফাই করি এখন। এইখানে আপনার মনে করেন আমি একটা ফাইল দেখবো, কি দেখলাম, মাইনাস এফ ফর হচ্ছে ফাইল আর কি, টেল সাইন, এটা হচ্ছে মাইবুক, মাইবুক হচ্ছে একটা ফাইল আর কি। হ্যাঁ, তো এখানে কি বলা হচ্ছে, সে ফাইল হিসাবে এটাকে এই কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে মাইবুক নামে কোনো ফাইল আছে কি, যদি থাকে যদি থাকে তাহলে এখানে বলবে যে the file exists, the file exists, ফাইলটা আছে। আচ্ছা, এখন যদি না থাকে তাহলে সে আমাকে রিটার্ন করবে যে ফাইলটা নাই। ফাইল, ফাইল is not exist, হ্যাঁ ইজ নট এক্সিস্ট, ফাইলটা নাই। আচ্ছা, এখন আমরা নাম্বার ওয়ান যেটা ভ্যারিয়েবল, এটা আমাদের প্রয়োজন হচ্ছে না। কমেন্টস করে দিই। এখন আমি যদি দেখি
যে এখানে দেখেন মাইবুক নামে কোনো ফাইল নাই। হ্যাঁ, মাইবুক নামে কোনো ফাইল এই জায়গায় নাই। এখন আমি যদি এটাকে রান করি, ফাইল ইজ নট এক্সিস্ট, ফাইলটা নাই, মাইবুক নামে কোনো ফাইল এখানে নাই। ঠিক আছে। আচ্ছা, যদি আমি এখানে ক্রিয়েট করে রাখি টাস্ক মাই বুক, মাইবুক নামে এখানে ফাইল আছে। এবার আমরা স্ক্রিপ্টের ভিতরে যাই। আমি মাইবুককে খুঁজতেছিলাম, এখানে আমি ফাইলটাকে খুঁজতেছিলাম। এবার আমি স্ক্রিপ্টটাকে রান করাই, দ্য ফাইল এক্সিস্ট। ঠিক আছে। তাহলে নির্দিষ্ট একটা ডিরেক্টরি আমি এখানে বলে দিচ্ছি যে এই জায়গায়, নির্দিষ্ট করে বলে দিচ্ছি এই জায়গায় ওই ফাইলটাকে সে আছে কিনা সে আমাকে দেখাচ্ছে। এখন যদি আমি মনে করি যদি ফাইল না থাকে, হ্যাঁ, এখানে আমি কি করলাম, যদি ফাইল না থাকে আমি এখানে টাস্ক কমান্ড দিয়ে তো আমরা ফাইল ক্রিয়েট করি, তাই না? টাস্ক কমান্ড দিয়ে কি করি, আমরা ফাইল ক্রিয়েট করি। তাহলে টাস্ক মাই, এই নামের ফাইলটাকে সে ক্রিয়েট করবে। ঠিক আছে। এখন অলরেডি তো আমি এখানে ক্রিয়েট করছি, এটাকে আমরা এখন যদি রিমুভ করে দিই, এফ মানে স্ক্রিপ্টটা রান করি, ফাইল ইজ নট এক্সিস্ট, ফাইল এক্সিস্ট। প্রথমে কি বললো, ফাইল ইজ নট এক্সিস্ট মানে ফাইলটা নাই। ওই ফাইলে কিন্তু সেই ফাইলটা কিন্তু ক্রিয়েট করছে। পরে যখন আমি চেক করছি বলছে যে না, ফাইলটা আছে, ক্রিয়েট করছে বিধায় তো ওখানে বলছে যে না, ফাইলটা আছে। কি বুঝে আসতেছে? জি স্যার, বুঝতে হ্যালো, পারতেছি। বোঝা যাচ্ছে না? আচ্ছা, এখন মনে করেন যে এই যে ইফ এলস, আমরা তো ইফ এলস এ আপাতত আছি। ইফ এলস এ আবার এলস ইফ আছে, মানে কন্ডিশন যদি আরো বেশি হয়, হ্যাঁ, কন্ডিশন যদি আরো বেশি হয় তখন আমরা এলস ইফ, এখানে তারপরে আবার এখানে কন্ডিশন দিব, যে কন্ডিশন আমি দিতে চাই। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা একটু প্রোগ্রামেটিক্যাল তো, মানে কিছু প্রোগ্রামে কিছু কনসেপ্ট আছে, এটা একটা ক্লাসে শেষ করব না। এটা আমার আবার হচ্ছে 11:30টা আর একটা ক্লাস আছে। হ্যাঁ, এর জন্য আজকে এই পর্যন্তই রাখতেছি। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা করব। মানে যতটুকু আমি দেখাইলাম এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ এখানে।